আজকে আমরা শুরু করছি লজিকের 6 নম্বর ক্লাস। তো আমরা আজকে শুরু করব, আমার নোটের দেখবে 12 নম্বর যে কোয়েশ্চেন, সেখানটা লেখা আছে প্রেডিকেট। তো আমরা প্রেডিকেট দিয়ে শুরু করছি। তো প্রেডিকেট বলতে আমরা কি বুঝি? আমরা এতদিনে স্টেটমেন্ট বা প্রপোজিশন পড়ে এসেছি। তো স্টেটমেন্ট বা প্রপোজিশন কি? যে এমন একটা স্টেটমেন্ট, এমন একটা সেন্টেন্স যেটা আইদার ট্রু অর ফলস বাট নট দ্য বোথ, সেই টাইপের সেন্টেন্সগুলোকেই বলা হয় স্টেটমেন্ট বা প্রপোজিশন। স্টেটমেন্ট আর প্রপোজিশন কিন্তু একই জিনিস, হ্যাঁ। তাহলে সেন্টেন্স হুইচ ইজ আইদার ট্রু অর ফলস ইজ কল্ড স্টেটমেন্ট অর প্রপোজিশন। এইবারে ধরো এমন কিছু স্টেটমেন্ট হলো যেটা ট্রু এবং ফলস দুটোই হচ্ছে। For an example, let us take px is a sentence such that which represents x is greater than 3. আমি যদি এটাকে ভাষায় লিখি তাহলে এটা লিখব x is greater than 3. ক্লিয়ার? তাহলে এবারে দেখো, এই যে px বা এই যে সেন্টেন্সটা আমরা লিখলাম, এটা কিন্তু স্টেটমেন্ট বা আমাদের প্রেডিকেট স্টেটমেন্ট বা প্রপোজিশন হতে পারছে না। কেন? আমি যদি এক্স এর ভ্যালু 4 নিই, মানে p4, দ্যাট মিনস 4 ইজ গ্রেটার দ্যান 3, দিস ইজ ট্রু। এইবার যদি আমি এক্স এর ভ্যালু 2 নিই, মিনস এক্স 2 গ্রেটার দ্যান 3, দিস ইজ ফলস। তাহলে এই যে আমি সেন্টেন্সটা নিলাম, এক্স ইজ গ্রেটার দ্যান 3, দিস ইজ true as well as false for different values of x. তাহলে this is not a statement or proposition. This type of statement is called predicate. Clear? তাহলে আরো ভালো করে বলতে গেলে, যে সেন্টেন্সগুলো প্রপোজিশন হতে পারলো না, সেই সেন্টেন্সগুলোকে আমরা প্রেডিকেট বলবো। ঠিক আছে? তার মানে প্রেডিকেট ইজ অ্যান ওপেন ফর্মুলা। ক্লিয়ার? তো আমি এর ডেফিনেশনটা একবার লিখি, ডেফিনেশন আসতে পারে। তাহলে এইটা হচ্ছে ওদের প্রেডিকেটের ফর্মুলা, যে প্রেডিকেট ইজ অ্যান এক্সপ্রেশন অফ ওয়ান অর মোর ভেরিয়েবলস। এই যে উপরকার, আমি একটু কালারটা চেঞ্জ করে দেখাই। উপরকার এইটা, এই যে এইটাই তো প্রেডিকেট, লাল কালি দিয়ে যেটা দাগ দিলাম, এটা কি একটা ভেরিয়েবল নিয়ে কিছু একটা এক্সপ্রেশন দেওয়া হয়েছে। এখানে একটা ভেরিয়েবল আছে, কখনো একের বেশি ভেরিয়েবলও থাকতে পারে। ঠিক আছে? এবার ভেরিয়েবল মানে সেই ভেরিয়েবলটা কোথার থেকে নিতে হয়? এক্সটা কি রিয়েল নাম্বার, নাকি কমপ্লেক্স নাম্বার, নাকি ইন্টিজার, নাকি কি, সেটা তো সঙ্গে সঙ্গে বলে দিতে হয়। যখনই গোটা ম্যাথামেটিক্স কেন, যে কোনো জায়গাতেই তুমি যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করছো, সেই ভেরিয়েবলটা কি টাইপের সেটা কিন্তু তোমাকে সবসময় ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে? তাহলে আমি ধরে নিচ্ছি যে এই এক্সপ্রেশনের এক্সটা বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? রিয়েল নাম্বার থেকে যদি নেওয়া হয়, তাহলে এই ক্ষেত্রে আরটাকে, মানে রিয়েল নাম্বারটাকে বলবো ডোমেন অফ দ্য ভেরিয়েবল। যদি আমি এক্সটাকে ন্যাচারাল নাম্বার থেকে নিই, তাহলে বলবো ডোমেন অফ দ্য ভেরিয়েবল ইজ দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? তাহলে কি হলো? এ প্রেডিকেট ইজ অ্যান এক্সপ্রেশন অফ ওয়ান অর মোর ভেরিয়েবলস। ভেরিয়েবলগুলো কি? কমা দিয়ে দেখো লেখা আছে ডিফাইন্ড অন সাম স্পেসিফিক ডোমেন। যে ভেরিয়েবলগুলো একটা স্পেসিফিক ডোমেনের উপরে ডিফাইন, যেমন এক্স বিলংস টু এন হলে এক্স সেট অফ ন্যাচারাল নাম্বার এই ডোমেনের উপরে ডিফাইন্ড। যদি সেট অফ রিয়েল নাম্বার নিতাম, তাহলে বলতাম ভেরিয়েবল ইজ ডিফাইন্ড অন সেট অফ রিয়েল নাম্বার। ঠিক আছে? বা দ্যাট ইজ বলে একদম শর্টে একটা ডেফিনেশন লেখা আছে, দ্যাট ইজ প্রেডিকেট ইজ অ্যান ওপেন ফর্মুলা। ওপেন ফর্মুলা মানে যেমন ধরো এক্স ইজ গ্রেটার দ্যান 3, ইয়েস দিস ইজ ওপেন ফর্মুলা, দিস মে বি ট্রু অ্যাজ ওয়েল অ্যাজ দিস মে বি ফলস ফর চুজিং ডিফারেন্ট ভ্যালুজ অফ এক্স। ক্লিয়ার? হোয়াট ইজ প্রেডিকেট? আচ্ছা, এবারে প্রেডিকেটের দুটো পার্ট। আমি যে প্রেডিকেটের এক্সাম্পলটা নিয়েছিলাম সেটা ছিল, দেখো, এক্স মানে পি এক্স হুইচ রিপ্রেজেন্টস এক্স ইজ গ্রেটার দ্যান 3। ঠিক আছে? এর দুটো পার্ট। একটা হচ্ছে আমাদের ভেরিয়েবল পার্ট হুইচ ইজ এক্স, অ্যান্ড অ্যানাদার পার্ট ইজ গ্রেটার দ্যান 3।
তাহলে আমি মোটামুটি ভাবতে পারি যে এই এক্সটা হচ্ছে ভেরিয়েবল আর পি হচ্ছে এই পোর্শনটাকে বোঝাচ্ছে ইজ গ্রেটার দ্যান 3। তার মানে আমি যদি পি অফ জেড লিখি তাহলে এখানটায় লিখবো জেড ইজ গ্রেটার দ্যান 3। ক্লিয়ার? এই হলো আমাদের প্রেডিকেট। তাহলে প্রেডিকেট হলো আমাদের ওপেন ফর্মুলা। এইবার প্রেডিকেট রিলেটেড সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আসছে, আচ্ছা তার আগে এতে কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পলগুলো আমরা একে একে দেখে নিই। তাহলে দেখো দেখো এখানটা একটা প্রেডিকেট লেখা আছে, লেট পি এক্স ডিনোট দ্য স্টেটমেন্ট এক্স প্লাস টু ইজ ইভেন। ঠিক আছে? তাহলে বলেছে দেন রাইট ডাউন দ্য ট্রুথ ভ্যালু অফ পি ইলেভেন অ্যান্ড পি টোয়েন্টি। তাহলে পি এক্স মানে যদি এক্স প্লাস টু ইজ ইভেন হয়, তাহলে পি ইলেভেন মানে কি ইলেভেন প্লাস টু মিনস 13 ইজ ইভেন। তাই বোঝাতে চাইছে। তা 13 ইজ ইভেন, দিস ইজ ফলস। তাহলে আমি কি লিখবো যে so P11 is false, as well as P20 means 20 plus 2 means 22 is even. Is it true? Yes, this is true. তাহলে আমরা লিখবো so P20 is true. ক্লিয়ার? আচ্ছা, এরপর চলে আসি আমাদের নেক্সট এক্সাম্পলে। তো আমাদের নেক্সট এক্সাম্পল যেটা দেওয়া আছে, বলেছে লেট কিউ এক্স ওয়াই ডিনোটস দ্য স্টেটমেন্ট এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই প্লাস থ্রি, দেন হোয়াট ইজ দ্য ট্রুথ ভ্যালু অফ দ্য প্রপোজিশন কিউ ওয়ান টু অ্যান্ড কিউ থ্রি জিরো। তাহলে সলিউশনে কিউ ওয়ান টু এটা কি ডিনোট করতে চাইছে? মেন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা দেওয়া আছে কিউ অফ এক্স ওয়াই, এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই প্লাস থ্রি। তাহলে সেই হিসাবে এটাকে কি লেখা যায়? ওয়ান ইজ ইকুয়ালস টু টু প্লাস থ্রি। ইজ ইট ট্রু? নো, দিস ইজ ফলস। তাহলে আমরা পরের লাইনে কি লিখবো? সো কিউ অফ ওয়ান টু ইজ ফলস। ক্লিয়ার? সিমিলারলি তারপরে দেওয়া আছে কিউ অফ থ্রি জিরো, এটা কি রিপ্রেজেন্ট করবে? থ্রি ইজ ইকুয়ালস টু জিরো প্লাস থ্রি। ইয়েস, দিস ইজ ট্রু। তাহলে আমরা লিখবো সো কিউ অফ থ্রি জিরো ইজ ট্রু। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখি নেক্সট এক্সাম্পল। আমার নোটের তারপরে এক্সাম্পল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লেট কিউ এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার, দেন হোয়াট আর দ্য ট্রুথ ভ্যালু অফ কিউ জিরো 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 অ্যান্ড কিউ জিরো ওয়ান জিরো। আমি একটা দেখিয়ে দিচ্ছি, এটা মানে কি জিরো স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইজ ইকুয়ালস টু জিরো স্কোয়ার, দিস ইজ ফলস। অ্যাজ ওয়েল অ্যাজ এটাও তোমরা বুঝতে পারছো এটা ট্রু হবে। আচ্ছা, এরপরে নেক্সট আরেকটা এক্সাম্পল যেটা দেওয়া আছে সেটা লেখা আছে এরকম। কি বলেছে দেখো, বলেছে হোয়াট ইজ দ্য ট্রুথ ভ্যালু অফ নট অফ পি ইলেভেন ইন এক্সাম্পল ওয়ান। আচ্ছা, এক্সাম্পল ওয়ান কি লেখা আছে দেখি। এক্সাম্পল ওয়ানে লেখা আছে পি এক্স মানে এক্স প্লাস টু ইজ ইভেন। আমি এখানটা একবার লিখি, পি এক্স মিনস এক্স প্লাস টু ইজ ইভেন। ঠিক আছে? তাহলে এবার কি, আমি প্রথমে দেখি পি ইলেভেন মানে কি, দেন পি ইলেভেন মানে হচ্ছে ইলেভেন প্লাস টু মানে 13, 13 ইজ ইভেন। তাহলে নট অফ পি অফ ইলেভেন মানে কি দাঁড়াচ্ছে? 13 ইজ নট ইভেন। নট ইভেন মানেই হচ্ছে অড হয়ে যাবে, এই নট ইভেনের জায়গায় আমরা অডও লিখতে পারি। তাহলে 13 ইজ অড, ইয়েস দিস ইজ ট্রু, দেয়ারফর নট অফ পি ইলেভেন ইজ ট্রু। ক্লিয়ার? তো এইবারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমাদের আসছে সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার ব্যাপারটা কি আমি লিখি, কোয়ান্টিফায়ারটা আমার 13 নম্বর যে টপিক, QUENTIFIERS, কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স মানে কোয়ান্টিফাই করে, কোয়ান্টিফাই মানে কতগুলো আছে সেগুলো মানে গোনে। ফর অ্যান এক্সাম্পল, যেমন ধরো আমি ইয়েটাই বলি যে সহজ একটা এক্সাম্পল নিই, পি এক্স মানে হচ্ছে এক্স প্লাস টু ইজ ইভেন, যেখানে ডোমেন where
ডোমেন ইজ, সেটাকে নাম দিলাম ধরো এস, তার মধ্যে এই সংখ্যাগুলো আছে 1 2 3 4 5 6 7 মোটামুটি। তার মানে এই যে পি এক্স, যেটা এখানটায় ডিনোট করা হয়েছে এক্স প্লাস টু ইজ ইভেন, যার মধ্যে এক্সটা ভেরিয়েবল, তা আমরা একটু আগেই বললাম ভেরিয়েবল হলেই তার ডোমেন কি, মানে এক্সগুলো কি কি ভ্যালু নিতে পারে সেটা ডিফাইন করা করা থাকতে হবে। যে যে ভ্যালুগুলো নিতে পারে সেইগুলোকে একটা সেটের মধ্যে যদি লেখা হয় তাহলে সেটাই হচ্ছে আমাদের ডোমেন সেট। তাহলে এবার দেখি পি এক্স কটা ভ্যালু নিতে পারে, মানে এক্স এর কটা ভ্যালু, মানে আমি বলতে চাইছি পি এক্স এক্স এর কটা ভ্যালুর জন্য ট্রু হতে পারে বা ফলস হতে পারে, গুনতে চাইছি আমি, ট্রু হতে পারে সেটাই গুনতে চাইছি। তাহলে ইভেন যেহেতু, তাহলে 2-এর সাথে ইভেন যোগ করলে ইভেন আসে, তাহলে কার কার জন্য ট্রু হবে? দেখো 1-এর জন্য ট্রু হবে না, কারণ 1 + 2 = 3, 3 ইজ নট ইভেন। তাহলে কার কার জন্য হবে? 2 হবে, 4 হবে, 6 হবে। তাহলে এখানে 4টের জন্য, 4টে পয়েন্টের জন্য পি এক্স ট্রু হলো, সিমিলারলি 4টে পয়েন্টের জন্য ফলস হবে। মানে কোয়ান্টিফাই করে দিলাম কি কি পয়েন্টের জন্য, সেটা কিন্তু কোয়ান্টিফায়ারের কাজ নয়, কটা পয়েন্টের জন্য সংখ্যা দেবে কোয়ান্টিফায়ারটা, ঠিক আছে? সংখ্যা দেবে কোয়ান্টিফায়ার, কোন কোন পয়েন্টের জন্য সেটা কিন্তু দেবে না, ঠিক আছে? তাহলে আমরা কোয়ান্টিফায়ারের ডেফিনেশনে চলে আসি। তো এটা হচ্ছে কোয়ান্টিফায়ারের ডেফিনেশন, এসেছিল পরীক্ষায়, এটা মুখস্থ রাখতে হবে। কি বলেছে দেখো, কোয়ান্টিফায়ার্স স্পেসিফাইজ দ্য কোয়ান্টিটিজ, স্পেসিফাই কথাটা কিন্তু একটু মনে রাখবো, হ্যাঁ, আসছি পরে। কোয়ান্টিফায়ার স্পেসিফাইজ দ্য কোয়ান্টিটি অফ ভেরিয়েবলস ইন ডোমেন, অবভিয়াসলি ভেরিয়েবলটা ডোমেন থেকেই নেব। কোন ভেরিয়েবল? দোজ আর স্যাটিসফাইড বাই দ্য প্রেডিকেট। তাহলে প্রেডিকেটকে যে ভেরিয়েবলগুলো স্যাটিসফাই করে, অবভিয়াসলি ডোমেন থেকে নেওয়া ভেরিয়েবলগুলো, সেই ভেরিয়েবলের কোয়ান্টিটিকে স্পেসিফাই করে। বাংলায় যদি বলি যে প্রেডিকেটকে যে ভেরিয়েবলগুলো কি বলবো স্যাটিসফাই করে, সেই ভেরিয়েবলের কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কতগুলো আছে, কোয়ান্টিটি, ঠিক আছে, তাকে স্পেসিফাই করে। দেখো এখানটায় স্পেসিফাই করা মানে কি, এখানটায় লিখতে পারতো কোয়ান্টিটিজ, কোয়ান্টিফায়ার স্পেসিফাইজ না লিখে লিখতে পারতো কাউন্টস দ্য নাম্বার অফ কোয়ান্টিটিজ, এরকম সরি, কোয়ান্টিফায়ার স্পেসিফাইজ না লিখে কাউন্টস দ্য কোয়ান্টিটিজ অফ ভেরিয়েবলস লিখতেই পারতো, স্পেসিফাইজ না বলে কাউন্টস, দুটোর তো মানে একই। কিন্তু কাউন্ট মানে হচ্ছে, দেখো কাউন্টিং কখন আসে? যখন নাম্বার অফ ভেরিয়েবলসকে আমরা গুণে শেষ করে দিতে পারি তখন কাউন্টিং আসে। যেমন কাউন্টিং করো, তাহলে নিশ্চয়ই তুমি কাউন্ট করে একটা রেজাল্ট তো পেতে চাও, সেই জন্য কাউন্টিং। আর স্পেসিফাইজ মানে কিন্তু গুণে শেষ না করা যেতেও পারে, ঠিক আছে? ওই জন্য এখানে কাউন্টস না লিখে স্পেসিফাইজ লিখেছে, তোমাকে কিন্তু স্পেসিফাইজ লিখতে হবে। ডেফিনেশন ঝেড়ে মুখস্থ করতে হবে। কোয়ান্টিফায়ার স্পেসিফাইজ দ্য কোয়ান্টিটিজ অফ ভেরিয়েবলস, কোয়ান্টিটিজ না লিখে নাম্বার অফ ভেরিয়েবলসও লিখতে পারো, ঠিক আছে? ইন ডোমেন দোজ আর স্যাটিসফাইড বাই দ্য প্রেডিকেট। খুব ভালো করে এটা মুখস্থ রাখতে হবে, এটা এসেছিল পরীক্ষায়, ঠিক আছে? যেমন আমি যদি ফর এন এক্সাম্পল বলি, উপরে কটা পি এক্সকে কজন স্যাটিসফাই করেছে? 4 জন। তাহলে এই ক্ষেত্রে কোয়ান্টিফায়ার কি করবে? এখানটায় 4 রেজাল্ট দেবে যে 4খানা ভেরিয়েবল দিয়ে স্যাটিসফাই হয়েছে, তাহলে কোয়ান্টিফায়ার কোয়ান্টিফাই করেছে 4টে ভেরিয়েবল। এইবার আসি আমরা কোয়ান্টিফায়ারের হচ্ছে ক্লাসিফিকেশনে। তো কোয়ান্টিফায়ার মেনলি 2 ধরনের হয়, এক হচ্ছে এক্সিস্টেশনাল কোয়ান্টিফায়ার, আর একটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। আমার প্রোনাউন্সিয়েশনটা একটু ভুল হলো, এক্সিস্টেন্সিয়াল, হ্যাঁ, এক্সিস্টেশনাল নয়, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, আর একটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। এক্সিস্টেন্সিয়াল মানে হচ্ছে অস্তিত্বগত, মানে আদৌ অস্তিত্ব আছে কিনা সেটা বোঝাবে, আর ইউনিভার্সাল মানে সবাই কিনা তাই বোঝাবে। ইউনিভার্সাল মানে ইউনিভার্স থেকে এসছে। তাহলে ধরো আমাদের পিএক্স বলে একটা আছে, স্টেটমেন্ট আছে, আর যেখানে আমি একটু সহজ করে নিই, এক্স ইজ গ্রেটার দ্যান 10, ঠিক আছে? আর ডোমেন কি নিয়েছে? ডি মানে ডোমেন,
ডোমেন সেট, যেটা কি কি নিয়েছে, সাপোজ 1 2 3 এরকম করে 8 7 পর্যন্ত নিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে ডোমেন সেট থেকে আমি এক্স এর ভ্যালু যাইনি, পি এক্স কিন্তু একবারও ট্রু হলো না, কোনো এক্স এর জন্য ট্রু হলো না, তাহলে দিস ইজ নট ট্রু। তার মানে এরম কোনো এক্সই এক্সিস্ট করলো না যেখানে পি এক্স ট্রু হবে। তাহলে এক্সিস্টেন্সিয়াল মানে কি বুঝতে পেরেছো? মানে এক্সিস্টেন্সিয়াল মানে আমাকে চেক করবে যে আদেও পি এক্সটা কি অন্তত একটার জন্য ট্রু হবে। ঠিক আছে, অন্তত একটার জন্য ট্রু হবে কিনা। মানে আমার ধরো ক্লাসে 10খানা বা 20খানা স্টুডেন্ট আছে, আমি চেক করতে চাইছি আদেও কি এদের মধ্যে কেউ একজন 80%-এর উপরে পেয়েছে। আমি একটা না দুটো না 5টা চেক করতে চাইছি না, আমি চেক করতে চাইছি আদেও আমার এই ক্লাসের মধ্যে যে 20খানা স্টুডেন্ট আছে বা 30খানা স্টুডেন্ট আছে তাদের মধ্যে কেউ কি 80%-এর উপরে পেয়েছে। ঠিক আছে, এবার 5জন হাত তুললো, বেশ ঠিক আছে, আমার একটা হলেই হবে। কেউ কি পেয়েছে, ভালো করে কথাটা আমার শোনো, কেউ কি 80%-এর উপরে পেয়েছে, কেউ কি মানে অন্তত একটা পেলেই আমার এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারটা ট্রু হলো। ঠিক আছে, যেমন এখানটায় কাউরির জন্যই হলো না। এবার এখানটায় যদি আমি 7 8 9 10 11 পর্যন্ত নিতাম তাহলে এই একটার জন্যই হতো, যেটা ট্রু। এবার সেখানটায় 12 13 থাকলে আরও হতো। ঠিক আছে, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার কি, যদি এটা কি অন্তত এই এক্সিস্টেন্সিয়াল মানে অন্তত একটার জন্য ট্রু হলেই হবে, আর ইউনিভার্সাল মানে প্রত্যেকের জন্য ট্রু হতে হবে। ঠিক আছে, যেমন ধরো সেম একই পিএক্স আছে, আমি ডোমেনটাকে চেঞ্জ করে নিলাম, ডোমেনটাকে আমি দিলাম 7 8 9 10 11 12 13। তাহলে দেখো 11 12 13 ট্রু হচ্ছে, কিন্তু এইগুলো ফলস হচ্ছে। তাহলে যদি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার হয়, দিতে চাই, অ্যাপ্লাই করতে চাই, তাহলে ডি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য স্টেটমেন্টটা ট্রু হতে হবে, কিন্তু এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য ট্রু নয়। তার মানে যদি 11 12 13 দেওয়া থাকতো তাহলে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটা ট্রু হতো, মানে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটা অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু এখানটা এইগুলো আছে, তাহলে এইখানটা আমি যদি ডিটা এরকম হয় তাহলে দেখো এখানটায় অন্তত একটা পেয়েছি 11 যে ট্রু হয়েছে, তাহলে এখানটা কিন্তু এই এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারটা অ্যাপ্লাই হবে। আমি বললাম যে এই ক্লাসের মধ্যে, ভালো করে শোনো, আমি একটু লিখে বোঝাই তোমাদের, আমি একদম সিম্পলি বাংলাতে লিখলাম এখানে। ঠিক আছে, যে এই ক্লাসের মধ্যে কয়জন 80%-এর উপরে মার্কস পেয়েছে। ঠিক আছে, বা এমন কি কেউ আছো যে এই ক্লাসের মধ্যে 80%-এর উপরে মার্কস পেয়েছে। ঠিক আছে, আচ্ছা আমি প্রথমে বলি কোয়ান্টিফায়ারের কাজ কিন্তু গোনা নয়, কজন পেয়েছো গোনা নয়। আমার ভাষাটা একটু ভুল হয়ে গেল লেখা, আমি একটু শুধরে নিয়ে লিখছি এটাকে। তাহলে আমি লাইনটা এইভাবে লিখলাম যে এই ক্লাসের মধ্যে কি এমন কেউ আছো যে 80% এর উপরে মার্কস পেয়েছো। ঠিক আছে, তাহলে আমি একটু আগে বললাম কোয়ান্টিফায়ারের কাজ গোনা নয়, মানে 2জন না 5জন এই 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 ইয়েটা দেওয়া নয়, আছে নাকি নেই নাকি সবাই আছে, এই 3টে জিনিসকে কোয়ান্টিফাই করা, স্পেসিফাই করা। ঠিক আছে, আছে নাকি কেউ নেই নাকি সবাই আছে। তাহলে ধরো 3জন ছাত্র হাত তুললো, আমি প্রশ্ন করলাম 3জন ছাত্র হাত তুললো, ধরে নিচ্ছি আমার এখানটায় 10জন ছাত্র আছে, এই 10জন ছাত্রর মধ্যে 3জন হাত তুললো, ধরে নিচ্ছি A3 হাত তুললো, A6 হাত তুললো, A7 হাত তুললো, তার মানে এই 3জন ছাত্র 80%-এর উপরে পেয়েছে। ঠিক আছে, বেশ, তাহলে প্রথমত সবাই তো হাত তুললো না, তাহলে এখানটায় কিন্তু ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটা অ্যাপ্লিকেবল হবে না। ইউনিভার্সাল হতে গেলে সবাইকে হতে হবে, ঠিক তো? তাহলে এখানটায় কি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারটা আমাদের অ্যাপ্লিকেবল হবে। কেন? এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারটা কি বলে, অন্তত একজন যদি স্যাটিসফাই করে তাহলেই এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারটা আসে। তাহলে অন্তত একজন মানে একের বেশিও হতে পারে। যেমন ধরো এই ইউনিভার্সাল মানে খুব সহজ, সবাই যদি স্যাটিসফাই করে তাহলে ইউনিভার্সাল।
এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারটা একটু মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায় তোমাদের বুঝতে, বা হয়তো আমার বলতেও গন্ডগোল হয়। কীরকম ব্যাপার, ধরো আমি বললাম যে তোমাকে পাস করার জন্য অ্যাটলিস্ট 30 পেতে হবে, তোমার পাস করতে গেলে অন্তত 30 পেতে হবে। তা তুমি 30 পেলে পাস করলে, 29 পেলে ফেল করলে, 31 পেলে কি হবে? 31 পেলেও পাস করবে, যেহেতু 30 হচ্ছে কাট অফ মার্কস, ঠিক আছে। 32 পেলেও পাস করবে। তাহলে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারটা কি, অন্তত একটা স্যাটিসফাই করলেই হবে। এখানে 3টে স্যাটিসফাই করেছে, 30-এর জায়গায় আমি 33 পেয়েছি, তাহলেও কিন্তু এক্সিস্টেন্সিয়াল হবে। এবার 3টে না হয়ে ধরো 5, এখানে 10টা সংখ্যা আছে, 3টে না হয়ে ধরো আরও কেউ হাত তুললো, এরাও পেয়েছে, তাহলেও এক্সিস্টেন্সিয়ালটা অ্যাপ্লিকেবল হবে। ধরো A2 A1 A2ও হাত তুললো, তাও হবে। এই দুজনও হাত তুললো, এক্সিস্টেশনাল হবে। যে সবাই হাত তুললো তখনই ইউনিভার্সাল হবে। বোঝা গেল? তাহলে ইউনিভার্সাল মানে সবাই, আর এক্সিস্টেন্সিয়াল মানে সবাই না হয়ে কিছু কিছু, তাতে একটা মানে অন্তত একটা হতেই হবে। বোঝা গেল? তাহলে এবার এদের আমরা মেন ডেফিনেশনে আসি। আমি এটা বারবার করে কেন বোঝাচ্ছি, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে কোশ্চেন আসবেই। তো এখানটাই কি বলেছে দেখো ডেফিনেশনে, যে let a predicate px is true true এটা হ্যাঁ true is true for all variable x কোত্থেকে নেওয়া হয়েছে, অবভিয়াসলি লাই ইন ডোমেন বা ফ্রম দ্য ডোমেন, এরকম লিখতে পারি। তাহলে let a predicate px is true for all variable x লাই ইন দ্য ডোমেন, তার মানে ডোমেন থেকে প্রত্যেকটা এক্সের জন্য px ট্রু হয়েছে। তাহলে কি করব, দেন ইট ক্যান বি রিটেন অ্যাজ, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এরকম উল্টো ক্যাপিটাল এ এক্স পিএক্স ইজ ট্রু, মানে পিএক্সটা ট্রু হয়েছে সমস্ত এক্সের জন্য, সেটাকে সিম্বলিক্যালি এরকম লেখা হয়, উল্টো ক্যাপিটাল এ এক্স পিএক্স ইজ ট্রু। হেয়ার দ্য সিম্বল উল্টো দিকের ক্যাপিটাল এ ইজ কল্ড দ্য ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার অ্যান্ড রিড ইট অ্যাজ ফর অল। তার মানে এই যে এই সিম্বলটা লেখা হয়েছে ইজ ট্রু, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ফর অল এক্স পিএক্স ইজ ট্রু। ক্লিয়ার? তাহলে এই ফর অল কথাটাকে সিম্বলিক্যালি উল্টো ক্যাপিটাল এ লেখা হয়, এটাই হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। তাহলে দেখো, তাহলে আরও সিম্পলভাবে বুঝতে গেলে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট যদি পিএক্সকে স্যাটিসফাই করে, মানে পিএক্স যদি ট্রু হয়, তাহলে আমরা পাতি বাংলায় কি বলবো, পিএক্স ইজ ট্রু ফর অল এলিমেন্টস, সেটা এখানে সিম্বলিক্যালি লেখা হয়, ফর অল এক্স পিএক্স ইজ ট্রু। হিয়ার দিস ইজ কল্ড দ্য ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। ডেফিনেশন মুখস্থ রাখতে হবে, এসেছিল পরীক্ষায়, ঠিক আছে। এরপরে আসি আমরা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারে। তো ওর ঠিক পরেই ডেফিনেশন দেওয়া আছে বি বলে, দেখো মানে ইউনিভার্সালটা ছিল 13-এর এ, আর এক্সিস্টেশনটা আমার নোটের বিতে দেওয়া আছে। তো কি দেওয়া আছে দেখো, ঠিক একই জিনিস, মানে ফর অল না বলে ফর সাম বলবো। আগে কি বলেছিলাম, পিএক্স ইজ ট্রু ফর অল এক্স, এখানে বলবো পিএক্স ইজ ট্রু ফর সাম এক্স, ঠিক আছে, বা দেয়ার এক্সিস্ট সাম এক্স। তাহলে কি বলবো, লেট এ প্রেডিকেট পিএক্স ইজ ট্রু ফর সাম ভ্যালুজ অফ এক্স, আগেরটাই কি লিখেছিল, ফর অল ভ্যালুজ অফ এক্স বা ফর অল ভেরিয়েবলস এক্স, আর এখানে ফর সাম ভেরিয়েবলস এক্স। অবভিয়াসলি এক্স কোথায়, লাইজ ইন ডোমেন, যখনই আমরা এক্স লিখবো কমা দিয়ে লিখবো লাইজ ইন ডোমেন, এক্স ডোমেন থেকেই নেবো, ডোমেনের বাইরে গিয়ে আমার চিন্তা ভাবনা করার দরকার নেই। তাহলে কি হবে, যদি কিছু কিছু ভ্যালুর জন্য ট্রু হয়, তাহলে আমরা এরকম লিখবো, দেন উই ক্যান রাইট ইট অ্যাজ উল্টো ক্যাপিটাল ই এক্স পিএক্স ইজ ট্রু। আগেরটা কি লিখেছিলাম, ফর অল এক্স পিএক্স ইজ ট্রু, আর এখানে উল্টো ক্যাপিটাল ই লিখবো। হেয়ার দ্য সিম্বল দিস উল্টো দিকে ক্যাপিটাল ই ইজ কল্ড দ্য এক্সিস্টেশনাল কোয়ান্টিফায়ার্স অ্যান্ড রিড ইট অ্যাজ দেয়ার এক্সিস্ট সাম। তার মানে আমি যদি এরকম লিখি
দেয়ার এক্সিস্ট এক্স পি ডিএক্স ইজ ট্রু, তার মানে উচ্চারণ করব কি, দেয়ার এক্সিস্ট সাম এক্স, যাতে করে পি এক্স ইজ ট্রু। আগেরটা কি লিখেছিলাম? আগেরটা লিখেছিলাম ফর অল এক্স পি এক্স ইজ ট্রু, আর এখানে লিখব দেয়ার এক্সিস্ট সাম এক্স, যার জন্য পি এক্স ইজ ট্রু। ক্লিয়ার? এক্সিস্টেন্সিয়াল অ্যান্ড ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের মধ্যে এটা বেসিক পার্থক্য। তাহলে আমরা যদি একটুখানি আগেরগুলোই দেখতে চাই, ধরো আমার ক্লাসে 10টা স্টুডেন্ট আছে, ঠিক আছে? 10টা স্টুডেন্ট আছে, দিয়ে আমি বললাম কে কে 80%-এর উপরে পেয়েছো হাত তোলো। দেখো সবারই মাথায় টিক দেওয়া আছে, মানে সবাই হাত তুলেছে। তাহলে আমি এই ক্ষেত্রে কে অ্যাপ্লাই হবে? ইউনিভার্সাল। তাহলে আমরা লিখব ফর অল এক্স পি এক্স ইজ ট্রু। এবং পি এক্স মানে কি, যে এক্স মার্কস অ্যাবাভ 80%, দিয়ে তাহলে প্রত্যেকটা এক্সই অ্যাবাভ 80%, সেই জন্য ফর অল এক্স পি এক্স ইজ ট্রু লিখতে পারবো। এইবার ধরো এদের মধ্যে দু একজন পাইনি, সেই জন্য আমি ধরো A4-এর মাথার টিকটা মুছে দিলাম, A7-এর মাথায় অ্যাজ ওয়েল অ্যাজ A10-এর মাথায় টিকটা আমি মুছে দিলাম। তাহলে এখানটায় ফর অল এক্স হচ্ছে না। ফর অল এক্স না হয়ে কী হচ্ছে, কিছু কিছু হচ্ছে, একের বেশি হচ্ছে ঠিকই, কিন্তু কিছু কিছু হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে, মানে এই ক্ষেত্রে আমরা লিখব দেয়ার এক্সিস্ট এক্স পি এক্স ইজ ট্রু। ঠিক আছে? এখান থেকে ধরো আরও দুজন কম হাত তুললো, সাপোজ A1ও হাত তুললো না, A8ও হাত তুললো না, তাহলেও এই দেয়ার এক্সিস্ট এক্স পি এক্স ইজ ট্রু, এটা ট্রু। ধরো এর মধ্যে A2 হাত তোলেনি, এটা মুছে গেল, A3ও হাত তোলেনি, A5 A6 এরা কেউ হাত তোলে, অনলি A9 হাত তুলেছে, তাহলেও কি দেয়ার এক্সিস্ট হবে স্যার? ইয়েস, তাহলেও দেয়ার এক্সিস্ট হবে, কারণ দেয়ার এক্সিস্ট মানে বলা হয়েছে, দেখো পরিষ্কার, ফর সাম। দেয়ার এক্সিস্ট পরিষ্কার বলা আছে, দেয়ার এক্সিস্ট সাম, কিছু, দেয়ার এক্সিস্ট সাম, কিছু থাকলেই হবে, কিছু মানে একটাও বোঝায়। তাহলে যদি একজনও হাত তোলে তাহলেও কিন্তু দেয়ার এক্সিস্ট এক্স পি এক্স ইজ ট্রু। তাহলে সবাই যদি হয় ফর অল, সবাই যদি না হতে পারে, কিছু কিছু হতে পারে, কিছু কিছু মানে একটি হলেও হবে, সেখানে হবে দেয়ার এক্সিস্ট। ক্লিয়ার? আশা করি আমি বোঝাতে পারলাম। এরপর আসি আমরা নেক্সট নোট 1-এ। দেখো খুব ইন্টারেস্টিং একটা কথা লেখা আছে, আমি একটু এখানটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো এটা হচ্ছে আমাদের কলেজ বা ক্লাস, ধরে নিচ্ছি ক্লাস, দিয়ে আমি বললাম যে ফর অল এক্স পি এক্স ইজ ট্রু। আচ্ছা, আমি পুরোটা লিখে রাখবো না। তো এক্সাম্পল হিসেবে আমি পি এক্স বলে এখানটা একটা প্রেডিকেট লিখেছি, যে এক্স অবটেন অ্যাবাভ 80% মার্কস, দিয়ে ডোমেন মানে এক্স যেখান থেকে নেব সেখানটায় কে কে আছে। ধরো আমার ক্লাসরুমের কথাই বলি, 5 জন আছে, A1 মানে যাদের নামগুলো হচ্ছে A1 A2 A3 A4 A5। দিয়ে আমি যদি লিখি এখানটায় ফর অল এক্স পি এক্স ইজ ট্রু, আমি এটা সবাইকে প্রচার করে বেরোচ্ছি যে ফর অল এক্স পি এক্স ইজ ট্রু, মানে আমার ক্লাসের সবাই 80%-এর উপরে মার্কস তুলেছে। তো কেউ একজন এসে ভেরিফাই করতে আসলো যে দেখি তো এ সত্যি কথা বলছে কিনা, যে আউটসাইডার কেউ একজন আসলো, দিয়ে এই 5 জন বসে আছে, তিনি জিজ্ঞেস করলেন বা সে জিজ্ঞেস করলেন যে তোমরা কি সবাই 80%-এর উপরে পেয়েছো? সবাই হাত তুললো, তাহলে ইয়েস, ফর অল এক্স পি এক্স ইজ ট্রু, আমি ঠিক বলেছি। এবার ধরো এদের মধ্যে কেউ একজন হাত তুললো না, একজন বা দুজন তুললো না, ধরো A4 হাত তুললো না, তাহলে ফর অল এক্স পি এক্স ইজ ট্রু, দিস ইজ ফলস, আমি যেটা বলেছি সেটা ফলস। ঠিক তো? তাহলে এটা চেক করতে গেলে, মানে চেক যদি করতে যাই এবং আমার বক্তব্য যদি ঠিক হতে হয়, তাহলে সকলকে হাত তুলতে হবে। যদি এদের মধ্যে কেউ একজন হাত না তোলে তাহলে কিন্তু আই এম ফলস। এইবার ধরো আমি ডোমেনে কাউকেই রাখিনি, মিনস কেউ বাইরে থেকে চেক করতে এসছে, ঘর ফাঁকা, দিয়ে ধরো সে ফাঁকা ঘরকেই জিজ্ঞেস করছে যে তোমরা কি সকলে 80%-এর অ্যাবাভ পেয়েছো? তাহলে এমন কি আছে যে বলবে যে না আমি 80% পাইনি?
তাহলে এমন কেউ নয় যে আমার বক্তব্যকে মিথ্যা প্রমাণ করবে। হ্যাঁ, এবার তোমাদের মনে আসতে পারে স্যার তাহলে তো এমন কেউ নেই যে আপনার কথাকে সত্যি প্রমাণ করবে। তাহলে অন্তত একজন তো মানে কেউ থাকতে তো হবে যে বলবে যে হ্যাঁ আমি 80% পেয়েছি। কিন্তু লজিকের ভাষায় এই এমটি যদি ডোমেন হয় তাহলে এমটি ডোমেনে এমন কেউ নয় যে আমাকে মিথ্যা প্রমাণ করবে। তাহলে ডোমেন যদি এমটি হয়, ফর অল এক্স পি এক্স ইজ অলওয়েজ ট্রু, আমার চেক করার দরকার নেই। বুঝতে পেরেছো? লজিক একটাই, ছোট্ট করে মনে রাখবো, আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য কেউ নেই, তাহলে আমি সত্যি। তাহলে কেউ নেই মানে ডোমেন এমটি। তাহলে আমি এইটুকু মাথায় রাখবো। নোটে দেখো পরিষ্কার লেখা আছে, নোট ওয়ানে দেখো আমি উপরে লিখে রেখেছি যে নাও, এক মিনিট, হ্যাঁ আমি দেখো হাইলাইটার দিয়ে দেখাচ্ছি। নাও ইফ দ্য ডোমেন ইজ এমটি দেন ফর অল এক্স পি এক্স is true. কেন? বিকজ দেয়ার আর নো এনি এলিমেন্ট এক্স ইন দ্য ডোমেন ফর হুইচ পি এক্স ইজ ফলস। ডোমেনে এমন কেউ নেই, ইনফ্যাক্ট ডোমেনে তো কেউই নেই। তাহলে এটাকে আমি এইভাবে নিজের মতন লিখে নিই, ডোমেনে কেউ নেই যার জন্য আমি মিথ্যা প্রমাণ হব। তাহলে আমরা ছোট্ট করে মনে কি রাখবো, ডোমেন যদি এমটি হয় ফর অল এক্স পি এক্স ইজ অলওয়েজ ট্রু। সিমিলারলি আমি যদি ধরো একই বক্তব্য পি এক্স মানে ওটাই লেখা আছে, যে আমি লিখলাম দেয়ার এক্সিস্ট এক্স পি এক্স ইজ ট্রু। তার মানে আমি বলছি যে আমার ক্লাসে অন্তত একজন আছে যে 80%-এর উপরে মার্কস পেয়েছে। ঠিক আছে, যে ঠিক একই রকমভাবে আরেকজন চেক করতে আসলো যে দেখি তো, ও বললো অন্তত একজন আছে যে 80%-এর উপরে পেয়েছে, তার মানে কেউ না কেউ অন্তত একজন তো পাবে। দেয়ার এক্সিস্ট সাম, এই সিম্বলটা মানে কি, দেয়ার এক্সিস্ট সাম এক্স যার জন্য পি এক্স ইজ টু, তাহলে অন্তত একটাও থাকবে। দিয়ে এসে চেক করলো, দেখলো রুম ফাঁকা, তাহলে ঘরে কেউ নেই। তাহলে না থাকা অবস্থায় কেউ একজন 80% উপরে কি করে পাবে? তাহলে সেই ক্ষেত্রে যদি ডোমেন এমটি হয় তাহলে দেয়ার এক্সিস্ট এক্স পি এক্স এটা কখনোই ট্রু হতে পারে না। তাহলে এখানটাই ডোমেন যদি এমটি থাকে তাহলে কি হবে, দেয়ার এক্সিস্ট এক্স পি এক্স ইজ অলওয়েজ ফলস। ক্লিয়ার? তাহলে আমি এত কিছু দিয়ে তো মনে রাখতে পারবো না, আমি শুধু এটাই মনে রাখবো যে যদি ডোমেন এমটি হয় তাহলে ফর অল মানে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ইজ অলওয়েজ ট্রু অ্যান্ড এক্সিস্টেশনাল কোয়ান্টিফায়ার ইজ অলওয়েজ ফলস। ক্লিয়ার? আই রিপিট, ডোমেন যদি এমটি হয় তাহলে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার দিয়ে যদি কোনো কিছু লিখি দ্যাট ইজ উইল বি অলওয়েজ ট্রু, অ্যান্ড এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার যদি লিখি তাহলে দ্যাট উইল বি অলওয়েজ ফলস। সেটাই এই দ্বিতীয় ইয়েতে লেখা আছে, ওই নোট ওয়ানের দ্বিতীয় পোর্শনে লেখা আছে। সিমিলারলি ইফ দ্য ডোমেন ইজ এমটি দেন দেয়ার এক্সিস্ট এক্স পি এক্স ইজ ফলস সিন্স দেয়ার ইজ নো এনি এলিমেন্ট এক্স ইন ডোমেন, ডোমেনে এরকম কোনো এক্স এলিমেন্টই নয়, ফর হুইচ পি এক্স ক্যান বি ট্রু, যার জন্য পি এক্সটা ট্রু হতে পারে। মানে কেউ কেউ তো ঘরে নেই যে হাত তুলবে হ্যাঁ আমি পেয়েছি স্যার 80%-এর ভাবে, এরকম করে আমরা ভাববো। আর সিম্পলি এরকম ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ট্রু, এক্সিস্টেন্সিয়াল ফলস। বেশ, তো এক্সাম্পল ওয়ানে কি লেখা আছে, লেট পি এক্স ডিনোটস দ্য স্টেটমেন্ট এক্স স্কোয়ার গ্রেটার দ্যান জিরো হোয়ার দ্য ডোমেন সেট, ডোমেন মানে এক্সগুলো যেখান থেকে আসবে, দ্য ডোমেন সেট ইজ দ্য সেট অফ ইন্টিজার্স। তার মানে ডোমেন সেট যদি আমি ডি বলে ডিনোট করি তাহলে সেখানে কে কে আছে, 0 +-1 +-2 +-3 ডট ডট। ঠিক আছে, জিরোটা কিন্তু ইন্টিজারের মধ্যে পড়ে, যেটাকে আমরা আরও স্ট্যান্ডার্ডাইজভাবে ক্যাপিটাল জেড বলে ডিনোট করি। ক্যাপিটাল জেড মানে সবসময় সেট অফ ইন্টিজার বোঝায়। ঠিক আছে, তাহলে দেন হোয়াট উইল বি দ্য ট্রুথ ভ্যালু অফ ফর অল এক্স পি এক্স, তাহলে আমি যদি এরকম লিখি যে ফর অল এক্স পি এক্স, এটা ট্রু হবে না ফলস হবে না কি হবে? তাহলে দেখো সলিউশনে আমাদের দেওয়া আছে গিভেন পি এক্স সাচ দ্যাট, মানে যেটা রিপ্রেজেন্ট করবে এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 2k। তাহলে এক্স এর ভ্যালু আমি 1 নিলাম, এক্স স্কোয়ার গ্রেটার দ্যান কত 2 বলেছে, না সরি 0 বলেছে। তাহলে ধরো এক্স এর ভ্যালু 1 নিলাম, তাহলে 1 স্কোয়ার গ্রেটার দ্যান 0 ট্রু, -1 স্কোয়ার সেটাও 1 হয়ে যাচ্ছে, গ্রেটার দ্যান 0 ইয়েস ট্রু, 2 নিলাম -2 সব ট্রু হচ্ছে। কিন্তু আমি যদি 0 নিই
তাহলে গিভেন এটা, দেন পি অফ জিরো মানে কি বোঝাচ্ছে? পি অফ জিরো মানে বোঝাচ্ছে জিরো স্কোয়ার, মানে জিরো ইজ গ্রেটার দ্যান জিরো। ইজ ইট ট্রু? গ্রেটার ইকুয়ালস টু থাকলে না হয় তাও হতো, গ্রেটার দ্যান জিরো ইট ইজ ফলস। তাহলে দেন পি জিরো, যেটা রিপ্রেজেন্ট করবে জিরো ইজ গ্রেটার দ্যান জিরো, ইজ ফলস। তাহলে তাই যদি হয়, তাহলে এই যে ফর অল এক্স পি এক্স, এই কথাটাকে ঠিক হলো? আমার ক্লাসরুমে ধরো এরকম প্রচুর স্টুডেন্ট আছে, দিয়ে আমি বললাম সবাই 80%-এর উপরে পেয়েছে, যে গুণে দেখা গেল তার মধ্যে একজন আছে যে 80%-এর উপরে পায়নি। ঠিক আছে? তাহলে আমার এই বক্তব্য সবাই পেয়েছে কথাটা ভুল, তাহলে এটা ফলস হয়ে গেল। তাহলে হেন্স ফর অল এক্স পি এক্স ইজ ফলস। হতে গেলে সবাইকে হতে হবে, তবেই ফর অল এক্স দিতে পারবো। ঠিক আছে? ফর অল এক্স পি এক্স ইজ ফলস, এবং এটা ফলস কার জন্য হলো? একটা ছাত্রের জন্য হলো, সেই ছাত্রটার নাম কি? জিরো। মানে ওই জিরো বলে একটা এলিমেন্টের জন্যই এই ফর অল এক্স পি এক্সটা ফলস হয়ে গেল। ঠিক আছে? তাহলে এখানটায় যদি আমি লিখতাম দেয়ার এক্সিস্ট এক্স পি এক্স, তাহলে কি ট্রু হতো? ইয়েস, দেয়ার এক্সিস্ট এক্স পি এক্স ট্রু হতো, কারণ দেয়ার এক্সিস্ট মানে অন্তত একজন যে 80%-এর উপরে থাকলেই হবে। অন্তত একজন মানে একজন থাকলে হবে, দুজন থাকলে হবে, তিনজন থাকলেও হবে, পাঁচজন থাকলেও হবে। এবার তার মধ্যে যদি সবাই হয়ে যায়, তাহলে আর দেয়ার এক্সিস্ট না দিয়ে ওটা পার্টিকুলার ফর অল দেওয়া হয়। ঠিক আছে? তাহলে এইটা যদি থাকতো তাহলে কিন্তু ট্রু হতো। তো যাই হোক, এটা আমাকে দেয়নি। তো এই যে দেয়ার এক্সিস্ট কথাটা যেটা বললাম, সেটা দেখো ওর নিচে নোট 1 বলে লেখা আছে। ঠিক আছে? এবার আমরা নোট 2 এ আসি। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। ধরো আমি এবার ডোমেন সেটটাকে এরকম নিলাম, ডোমেন সেটটাকে নিলাম জেড। আচ্ছা, এইখানটাই দেখো, আমি একটু ডান দিকে দেখাচ্ছি, বড় করে লিখি এরম জেড। ঠিক আছে? যেটা সেট অফ ইন্টিজার। বইয়েতে লেখা থাকে এরম সাইড দিয়ে একটা দাগ দেওয়া থাকে। হ্যাঁ, এটা মানে কিছুই না, ওই একটা সেট বোঝাতে ওটা দাগ দেওয়া থাকে। ঠিক আছে? সিমিলারলি সেট অফ রিয়েল নাম্বার মানে ক্যাপিটাল আর বলে আমরা জানি দিস, বইতে দেখবে পাশ দিয়ে আরেকটা দাগ দেওয়া থাকে। তুমি যদি লিখতে অসুবিধা হয় তুমি ক্যাপিটাল আরও লিখে দিতে পারো, পাশে দাগ ফাগ দেওয়ার কিচ্ছু দরকার নেই। সেট অফ ন্যাচারাল নাম্বার ক্যাপিটাল এন, এটা হচ্ছে ক্যাপিটাল এন, বইতে দেখবে এরকম সাইডে আরেকটা দাগ দেওয়া আছে, এটা সেট বোঝাতে এরকম পাশে দাগ দিয়ে রাখে। ঠিক আছে? তাহলে ডোমেন যদি আমি এরকম নিতাম জেড মাইনাস জিরো, মানে সেট অফ ইন্টিজারই আছে কিন্তু সেখান থেকে পার্টিকুলার জিরোটাকে আউট করে দিয়েছি, তাহলে কিন্তু আবার দেন ফর অল এক্স পি এক্স এটা কিন্তু ট্রু হয়ে যেত। কেন? কারণ ওখানটায় ফলস বানাচ্ছিল কে? আগের কেসে একমাত্র জিরোর জন্যই ফলস হচ্ছিল, জিরোটাকে আমি কারণটাকেই সরিয়ে দিলাম, ওই ছেলেটাকেই আমি ঘাত ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম। তাহলে এবার ঠিক আছে, আমার সবাই 80%-এর উপরে পেয়েছে। তাহলে একটা জিনিস বোঝো, ডোমেন যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু আমার ট্রুথ ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে, যেটা একটু আগে ফলস ছিল সেটাই এবারে ট্রু হয়ে গেছে। তাহলে ডোমেন কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, ডোমেন ভালো করে লক্ষ্য করতে হবে ডোমেনে কি দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের নেক্সট যে এক্সাম্পলটা দিয়েছে, কি দিয়েছে দেখো, বলেছে হোয়াট ইজ দ্য ট্রুথ ভ্যালু অফ দেয়ার এক্সিস্ট এক্স পি এক্স। ঠিক আছে? হোয়ার পি এক্স ইজ দ্য স্টেটমেন্ট, পি এক্স মানে কি বলেছে? এক্স স্কোয়ার গ্রেটার দেন 10 ইকুয়ালস টু দেয়নি কিন্তু। হ্যাঁ, আচ্ছা আগেরটা আর একটু বলে দিই। ধরো যদি ওখানটাই আগেরটা কি বলেছে, যে পি এক্স মানে এক্স স্কোয়ার গ্রেটার দেন জিরো। ঠিক আছে? যার জন্য সেট অফ ইন্টিজারের উপরে এ ফলস হয়ে গেল, ফর অল এক্স যেহেতু আছে জিরোর জন্য। ওটা যদি এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু জিরো দিত, তাহলে কিন্তু আবার জেডের উপরে ও ট্রু হয়ে যেত, কারণ জিরো গ্রেটার ইকুয়ালস টু জিরো, দিস উইল বি ট্রু। তাহলে আগেরটা ইকুয়ালস টু দিলে, শুধু গ্রেটার দেন না দিয়ে গ্রেটার ইকুয়ালস টু দিলে জেডের উপর কিন্তু আবার ট্রু হয়ে যেত। ঠিক আছে? তাহলে হোয়াট ইজ দ্য ট্রুথ ভ্যালু অফ দেয়ার এক্সিস্ট এক্স পি এক্স ওয়ার পি এক্স ইজ দ্য স্টেটমেন্ট এক্স স্কোয়ার গ্রেটার দেন 10। আমি শুধু পি এক্স মানে কি দেখবো না, সলিউশনে তো পি এক্স মানে কি লিখবই। নাও এই দুটো জিনিস আমি আগে লিখবো, পি এক্স সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 10, সঙ্গে সঙ্গে ডোমেনটাও দেখবো, কারণ ডোমেন চেঞ্জ হয়ে গেলে আমার বক্তব্য ট্রু বা ফলস হয়ে যায়। তাহলে ডোমেন সেট ইজ দ্য সেট অফ পজিটিভ ইন্টিজার্স নট এক্সিডিং 4। পজিটিভ ইন্টিজার কন্টেন করবে কিন্তু 4কে এক্সিড করবে না, মানে 4 পর্যন্ত থাকতে পারবে। তাহলে পজিটিভ ইন্টিজার আবার 4কে এক্সিড করতে পারবে না, এরকম কে কে থাকবে? কে কে হবে? 1 2 3 4। জিরো কিন্তু পজিটিভ ইন্টিজারের মধ্যে পড়ে না, জিরো তো সাইনই নেই,
ওটা না পজিটিভ না নেগেটিভ, তাহলে পজিটিভ ইন্টিজার মানে 1 থেকে শুরু হবে। তাহলে ঠিক তারপরে লিখে রাখবো অ্যান্ড ডোমেন ইজ এস ইজ ইকুয়ালস টু 1 2 3 4। তুমি ডোমেন মানে ডিও দিতে পারো, এসও দিতে পারো। এবার কি বলেছে যে দেয়ার এক্সিস্ট এক্স পি এক্স, তাহলে অন্তত একটা এক্স লাগবে যাতে করে পি এক্সটা ট্রু হবে। তাহলে এক যদি আমি নিই এক্স এর ভ্যালু 1 গ্রেটার দ্যান 0, দিস ইজ ফলস। 2 গ্রেটার দ্যান 2 যদি নিই তাহলে 2 স্কোয়ার মানে 4 গ্রেটার দ্যান 0, ফলস। 3 নিলে 9 স্কোয়ার গ্রেটার দ্যান 0 কেন, তাই তো বলি 10, এটা তো সবারই জন্যই হয়ে যাচ্ছে। তাহলে 3 যদি নিই 9 স্কোয়ার গ্রেটার দ্যান 10, দিস ইজ ফলস। সিমিলারলি 4 যদি নিই 16 গ্রেটার দ্যান 10, ইয়েস দিস ইজ ট্রু। তাহলে দেখো এখানটায় hence there exist x px is true, ব্র্যাকেটে আমি লিখে দিতে পারি ফর টেকিং x is equals to 4, x equals to 4 নিলেই ও ট্রু হয়ে যাচ্ছে। তাহলে এখানটায় কিন্তু দিস স্টেটমেন্ট উইল বি ট্রু। এই ডোমেনে যদি আমি 4 না থাকতো, সাপোজ 1 2 3, তাহলে আমরা লিখে দিতাম দেয়ার এক্সিস্ট এক্স পি এক্স ইজ ফলস। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা চলে যাই নেক্সট পেজে, নেক্সট এক্সাম্পলে। তো এখানটায় আমাদের কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমি এই এক্সাম্পলগুলো বলেই এই ভিডিওটা শেষ করবো, নাহলে বেশ বড় সড়ো হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো যাই হোক, 3 যেটা দিয়েছে সেটা কি বলেছে, দ্য ওপেন স্টেটমেন্টস পিএক্স কিউএক্স আর এক্স এস এক্স আর গিভেন বাই পিএক্স মানে দেওয়া আছে এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। আমি সলিউশনে এগুলো একটু লিখছি, হ্যাঁ, যে নাও পিএক্স সাচ দ্যাট এক্স গ্রেটার ইকুয়ালস টু 0। কিউএক্স মানে দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু 0। আর এক্স মানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 ইকুয়ালস টু 0, মানে যে এক্স এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখান থেকে এক্স এর ভ্যালু বের করি, এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে শ্রীধর আচার্য দিয়ে দেবো বা মিডিল টার্ম ফ্যাক্টর করে দেবো, যা ইচ্ছা করতে পারো। তাহলে এক্স এর ভ্যালু বেরোবে -1 আর 4, তাহলে দ্যাট ইজ, এটাও আমি লিখে রাখছি এক্স ইকুয়ালস টু -1 আর 4, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, আর কি আছে, আর পি কিউ কটা আছে, পি কিউ আর এস। আচ্ছা, তারপরে আছে এস এক্স। এস এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3 গ্রেটার দ্যান 0। তো দ্যাট ইজ বলে আমরা লিখবো। তো আমি একটু সাইডে রাফে দেখিয়ে দিচ্ছি, দেখো, যদি এক্স স্কোয়ার মাইনাস 3 গ্রেটার লেস দ্যান 0 থাকতো, মিনস এক্স স্কোয়ার লেস দ্যান 3, তাহলে রুট করে দিলে মাইনাস রুট ওভার অফ 3 লেস দ্যান এক্স লেস দ্যান রুট ওভার অফ 3। লেস দ্যান থাকলে কি হয়, ওইটাকে ইকুয়ালস টু ধরে নেবো, মানে এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0 ধরে নিয়ে এক্স এর ভ্যালু কি আসছে প্লাস মাইনাস রুট 3। যদি লেস দ্যান থাকে তাহলে মাইনাস রুট 3 আর প্লাস রুট 3 ভেতরে থাকবে। আই রিপিট, আমি আবার বলছি, দেখো, মাইনাস রুট 3 আর প্লাস রুট 3 ভেতরে থাকবে। আর যদি গ্রেটার দ্যান থাকে তাহলে ওর বাইরে চলে যাবে। বাইরে চলে যাবে মানে মানে আমি যদি এটা প্লট করি, এটা হচ্ছে মাইনাস রুট 3 আর এটা হচ্ছে প্লাস রুট 3। ওর ভেতরে থাকা মানে এইখানটা এক্স থাকা, আর ওর বাইরে থাকা মানে মাইনাস রুট 3 থেকে ছোট প্লাস রুট 3 থেকে বড়। তাহলে মাইনাস রুট 3 থেকে ছোট মানে এইটা, অ্যান্ড রুট 3 থেকে বড় মানে এইটা। বুঝা হলো? এভাবে আমরা একটু লিখে রাখবো। আর বইয়েতে এস এক্স ইজ ট্রু ফর এক্স লেস দ্যান -3 দেওয়া আছে, ওটা -3 হবে না, ওটা হবে -√3। হ্যাঁ, ওটা ভুল করে লেখা হয়ে গেছে। তো এইবার আসি, তাহলে এক্স কার কার জন্য কি কি হলো আমার পরিষ্কার ধারণা হয়ে গেল। আর ডোমেনে কি বলেছে সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। ডোমেন কন্টেন্স অল রিয়েল নাম্বারস, এই যেখানটা লেখা আছে ডোমেন কন্টেন্স অল রিয়েল নাম্বার, তাহলে রিয়েল নাম্বার হলেই হলো, তাহলে আমার বিশেষ কিছু রেস্ট্রিকশন নেই। এবারে এতে কি বলেছে দেখো, এতে বলেছে দেয়ার এক্সিস্ট এক্স পিএক্স অ্যান্ড কিউএক্স, এটার ট্রু না ফলস বার করতে বলেছে। তাহলে এখান থেকে আমি কি মানে বার কি করতে হবে, অন্তত একটা এক্স পেতে হবে যার জন্য পিএক্সও ট্রু এবং কিউএক্সও ট্রু। এই যে মাঝখানে কনজাংশন দেওয়া আছে, তাই না, এই যে মাঝখানে আমাদের কনজাংশন দেওয়া আছে। কনজাংশন মানে হচ্ছে অ্যান্ড, আর দেয়ার এক্সিস্ট মানে অন্তত একটা। তাহলে আমরা এটুকু বুঝতে পারছি অন্তত একটা এক্স যার জন্য পিএক্স অ্যান্ড কিউএক্স ট্রু
যদি এরকম বার করতে পারি দেন দ্য স্টেটমেন্ট উইল বি ট্রু। তাহলে উপরে ভালো করে লক্ষ্য করে দেখো, পি এক্স মানে কি, এক্স ইজ গ্রেটার ইকুয়ালস টু জিরো, তার মানে এক্স এর ভ্যালু জিরো বা জিরোর বেশি হলেই হলো। আর কিউ এক্স মানে কি, হোল স্কোয়ারটা গ্রেটার ইকুয়ালস টু জিরো। তাহলে এরকম কি কোনো এক্স আছে যার জন্য পি এক্স এবং কিউ এক্স দুটোই ট্রু হচ্ছে? এরকম অন্তত একটা পেলেই হবে। ইয়েস, প্রচুর আছে, ভুড়ি ভুড়ি উদাহরণ আছে। জিরো ইটসেলফ একটা, কারণ গ্রেটার ইকুয়ালস টু আছে যেহেতু। ওয়ান ইটসেলফ একটা, টু ইটসেলফ একটা, যে দুজনকে স্যাটিসফাই করে। কিন্তু আমি যদি নেগেটিভের দিকে চলে যাই, মাইনাস টু, তাহলে মাইনাস টু এর জন্য কিউ এক্সটা ট্রু হবে কিন্তু পি এক্সটা ফলস হবে, ঠিক না? তাহলে আমি এখানটা কি লিখবো, দেয়ার ইজ, এটা ইজ ট্রু, ট্রু ফর টেকিং এক্স ইকুয়ালস টু টু। কেউ থ্রি নিতে পারে, কেউ ফোর নিতে পারে, এটসেট্রা, কেউ জিরো নিতে পারে। তাহলে দেয়ার এক্সিস্ট এক্স, পি এক্স ইজ ট্রু কিসের জন্য, ফর বাই টেকিং এক্স ইকুয়ালস টু টু, এরকম করে আমরা লিখবো, একদম সিম্পল। আচ্ছা, নোটে অনেক প্রচুর লিখে দেওয়া আছে, অত কিছু লিখবো না। এরপরে হচ্ছে আমরা বিএডটা দেখি। বিএডটা কি বলেছে? বিএডটা বলেছে যে ফর অল এক্স পি এক্স ইমপ্লাই কিউ এক্স। তার মানে দেখো, এটাকে যদি আমি ভাষায় লিখি তাহলে দ্যাট ইজ ফর অল এক্স ইফ পি এক্স ইজ ট্রু দেন কিউ এক্স ইজ ট্রু। আমি ভাষায় কেন লিখলাম দেখো, এখানটায় লেখা আছে মানে আমার ইয়েতে ফর অল এক্স। তাহলে আমার মনে কি হতে পারে, আমার মনে হতে পারে যে সমস্ত রিয়াল নাম্বারটাই আমাকে এখানে চেক করতে হবে। সিম্পল, ফর অল এক্স যেহেতু আছে, কিন্তু তার মধ্যেও আবার টুইস্ট আছে। ফর অল এক্স এটা ঠিকই, ফর অল এক্স এটা ঠিকই, কিন্তু তার মধ্যে তারপরে আবার ইফ চলে আসছে। তার মানে সমস্ত রিয়াল নাম্বার যার জন্য পি এক্স ট্রু তার জন্য কিউ এক্স ট্রু কোন আমরা চেক করব। তাহলে এমন একটা রিয়াল নাম্বার যেটা পি এক্সকে ট্রু করতে পারেনি, সেই ক্ষেত্রে আমি কিউ এক্সকে কিন্তু চেক করতে যাব না, ওটা ট্রু কি ফলস। দেখো পরিষ্কার এখানটা লেখা আছে ফর অল এক্স ইফ পি এক্স, তার মানে যে যে এক্স, প্রথমত রিয়াল নাম্বার তো নেবই, তার মধ্যে থেকে আবার যে পি এক্সকে ট্রু বানাবে শুধু সেইগুলোই চেক করতে যাব কিউ এক্স ট্রু হচ্ছে না ফলস হচ্ছে। ক্লিয়ার? সমস্ত রিয়াল নাম্বার কিন্তু নয় এখানে। আগেরটাই যেমন যেমন দেয়ার এক্সিস্ট না থেকে যদি ধরো এরটাই ফর অল এক্স নিতাম, আগের এক্সাম্পলটা ফর অল এক্স পি এক্স ডিসজাংশন কিউ এক্স, তখন আমি দেখতাম সমস্ত রিয়াল নাম্বার এইটাকে স্যাটিসফাই করছে কিনা। তাহলে অবভিয়াসলি সমস্ত রিয়াল নাম্বার করছে না, মাইনাস টু নিলেই করছে না, ঠিক আছে? কিন্তু এখানটায় এরকম ব্যাপার একটা আছে। তো দেখি পি এক্স কার কার জন্য ট্রু। দেখো পি এক্স হচ্ছে সমস্ত গ্রেটার ইকুয়ালস টু জিরো রিয়াল নাম্বারের জন্য ট্রু, আর কিউ এক্স মানে যে সমস্ত রিয়াল নাম্বার এর হোল স্কোয়ার গ্রেটার দ্যান টু। তার মানে দেখো পি এক্স এর রেঞ্জ কিন্তু ছোট, জিরো থেকে পজিটিভ, আর কিউ এক্স যে কোনো রিয়াল নাম্বার হলেই হবে, নেগেটিভ হলেও হবে। তাহলে এমন, মানে আমি বলতে চাইছি এমন কি কোনো এক্স আছে যে পি এক্সকে ট্রু করেছে কিন্তু কিউ এক্সকে ট্রু করতে পারেনি? কারণ পি এক্সে অনলি এক্স গ্রেটার দ্যান জিরো, আর কিউ এক্সে এক্স স্কোয়ার, তার মানে নেগেটিভগুলোও স্যাটিসফাই করবে কিউ এক্সকে, কিন্তু পি এক্সকে শুধু পজিটিভ স্যাটিসফাই করছে, নেগেটিভে আসছেই না। তাহলে তাহলে কি হবে, দিস উইল বি অলওয়েজ ট্রু। তাহলে আমরা লিখবো কি এটা, যে নাও px is true for all greater equals to 0। greater equals to 0 মানে নন নেগেটিভ বলা হয়, একদম স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 হলে পজিটিভ বলা হতো, ঠিক আছে? পজিটিভের সাথে 0 যোগ করে দিলে সেটা নন নেগেটিভ বলা হয়। তাহলে qx is true for all নন নেগেটিভ real numbers, for all non-negative real numbers, and qx is also true for this x, for this x মানে এই নন নেগেটিভ রিয়েল নাম্বারের জন্য। hence the statement is true। ক্লিয়ার? তাহলে এইটা কিন্তু যেন মাথায় থাকে যে px
ইফ পি এক্স দেন কিউ এক্স, সমস্ত রিয়েল নাম্বার কিন্তু নয়। তুমি আরও একটু যদি চিন্তা করে দেখো যে ধরো সমস্ত রিয়েল নাম্বার এর মধ্যে যারা যারা পিকে ট্রু করতে পারলো না, যারা পিকে ট্রু করতে পারলো না মিন্স ফলস, তারা কিউকে ট্রু করলো না ফলস করলো আমার দেখে লাভ আছে? আমার তো কন্ডিশনাল স্টেটমেন্ট, প্রথমটা যদি ফলস হয় তাহলে হাইপোথিসিস যদি ফলস হয় তাহলে কনক্লুশন ফলস না ট্রু আমরা দেখি না তো। সেই জন্য পিএক্সকে কে ফলস করলো আমরা তাই নিয়ে চিন্তা করব না, পিএক্সকে যারা ট্রু করলো তারা কিউএক্সকে ট্রু করতে পারছে কিনা আমরা শুধু সেইটা দেখব। যদি হয় তাহলে ইয়েস দ্য স্টেটমেন্ট ট্রু, কিন্তু যদি এমন কোনো এক্স থাকে যেটা পিএক্সকে ট্রু করেছে কিন্তু কিউএক্সকে ট্রু করতে পারেনি, তখনই ওই স্টেটমেন্টটা ফলস হবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে সি এরটা, এই একই রকম, ফর অল এক্স কিউ এক্স ইমপ্লাই এস এক্স। সিমিলারলি ডি এরটা, সিমিলারলি ই এরটা, এইগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই তিনটেই করবে বাড়িতে। বুঝতে পারছো কিনা দেখবে, নাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আশা করি বুঝতে পারবে। আর নোটে তো করেই দেওয়া আছে। তাহলে আজকে আমার এই পর্যন্ত থাকলো, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। নেক্সট দিন আমরা অন্য কিছু করাবো।